আসসালামু আলাইকুম। শুরু করছি উপন্যাস আমি তো ভালোবাসি তোকে। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে চাইলে আগের পর্বগুলো দেখতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। আবির দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে মেঘের চোখ মুছে ভারী কণ্ঠে শুধালো, কোন ছেলেটা? মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো। আবিরের চোখও সেদিকে পড়েছে। একটা ছেলে কাছে দাঁড়িয়ে আছে, তাকে ঘিরে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। আবির কোনো কথা না বলে ছেলের কাছে গিয়ে এলোপাথারি ঘুষি লাথি শুরু করেছে। আচমকা আক্রমণে ছেলেটা বেসামাল হয়ে গেছে। আশেপাশে থাকা 4-5 জন ভয়ে কিছুটা দূরে সরে গেছে। আবিরের রাগান্বিত চাহনি আর মুখ দেখে তারা কেউ আটকাতেও সাহস পাচ্ছে না। মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানে চেয়ে আছে। আবির ভাইয়ের এই রূপ জীবনে প্রথমবার দেখছে। বাসায় কয়েকবার শুনেছে আবির ভাই মারপিট করেছে, কিন্তু আজ তা নিজের চোখে দেখছে। থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট্ট দেহ। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু আবির 1 সেকেন্ডের জন্যও থামছে না। ছেলেটা প্রথম কয়েকবার আটকানোর চেষ্টা করলেও এখন তার নিথর দেহ পড়ে আছে। এই সময় পুলিশের গাড়ি এসে থামে। 2 জন কনস্টেবল গাড়ি থেকে নেমে দ্রুত এসে আবিরকে আটকানোর চেষ্টা করে। 4-5 জন লোকের মধ্যে একজন এসপি স্যারের কাছে গিয়ে বলে, স্যার, আমি আপনাকে কল করেছিলাম, কিন্তু হুট করে এই ছেলে এসে এভাবে মারতে শুরু করেছে। এসপি স্যার দ্রুত আবিরের কাছে গিয়ে বলে, থামুন, আপনি এভাবে মারছেন কেন? আমাদের বিষয়টা দেখতে দিন। 2 কনস্টেবলের সাথে আরও একজন লোক আবিরকে টেনে হিঁচড়ে ছেলেটার কাছ থেকে দূরে সরিয়ে নেয়। এসিপি স্যার ছেলেটাকে একটু দেখে তারপর আবিরের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে প্রশ্ন করে, তুমি ইকবালের ভাইপো না? আবির তখনও রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে রাগ হজম করার চেষ্টা করছে। তার সাথে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। এসপির কথা শুনে ওনার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দেয়, জি। এসপি এবার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি বিদেশি ছিলে না এত বছর? আবিরই তো নাম তোমার? আবির কপাল কুঁচকে পুনরায় উত্তর দেয়, জি। এসপি মৃদু হেসে বলে, আমি ইকবালের কলেজ ফ্রেন্ড। ছোটবেলায় তোমাদের বাসায় অনেকবার গিয়েছি। এখনো ইকবালের সাথে মাঝে মাঝেই কথা হয় আমার। তা তুমি এই ছেলেকে এভাবে মারছিলে কেন? আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকিয়েছে। মেঘ নিশ্চুপ, বাইকের পাশে দাঁড়িয়ে বৃহৎ চোখে চেয়ে আছে। শরীরের কম্পন এখনো তীব্র। আবিরের সাথে সাথে এসপিও ঘাড় ঘুরিয়ে দেখলো মেঘকে। আশেপাশের লোক বলছে, স্যার, এই মেয়েটার সাথেই অসভ্যতা করেছে ছেলেটা। এসপি আবিরের দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, তোমার বোন? আবির মেঘের দিকে চেয়ে উত্তর দিল, চাচাতো বোন। এসপি একবার ছেলেটাকে দেখছে, আশেপাশের মানুষের কথা শুনছে, তারপর আবিরকে কিছুটা সরিয়ে সাইডে নিয়ে বলল, তোমরা আমার পরিচিত। আমি চাই না এই বয়সে তোমরা কোনো কেসে ফেসে যাও। সামনে তোমাদের ভবিষ্যৎ আছে। আর ওরা নেশাখোর, ওদের বড় বড় লোক আছে। আমরা এই গ্যাংটা ধরার চেষ্টা করছি। তাদের ধরতে পারলে এরা কিছুই না। তাই বলি, তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও। বিষয়টা আমি দেখছি। আবির কথাগুলো শুনলো। 2 হাত এখনো মুষ্টিবদ্ধ করে কটমট করছে। বুঝতে পারলো এখানে কিছু বলে লাভ নেই, তাই কথা না বলেই মেঘের কাছে চলে গেছে। এসপি আর 2 কনস্টেবল আহত ছেলেটাকে নিয়ে থানায় চলে যাচ্ছে। আবিরের এলোমেলো চুল, ঘামে ভেজা শার্ট শরীরের সাথে চেপে আছে। চোখ মুখে ঘাম আর রাগ দুটোই জ্বলজ্বল করছে। চোখ এখনো লাল রঙা হয়ে আছে। কয়েক সেকেন্ড মেঘের কাঁপাকাঁপি দেখে আবির চলে গেল। দোকান থেকে একটা পানির বোতল কিনে নিজের চোখে মুখে পানি দিল, সাথে মাথায় কিছুটা পানি ঢেলে রাগ কমানোর চেষ্টা করছে। মেঘের কাছে গিয়ে তপ্ত স্বরে বলল, নে পানি খা। মেঘ আবিরের দিকে চেয়ে কাঁপা কাঁপা হাতে বোতলটা নিল। আবিরের চুলের পানি মুখে পড়ছে, মুখ থেকে পানি শরীরে নিচে টুপটুপ করে পড়ছে। মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে। আচমকা আবির একটু নিচু হয়ে মেঘের ওড়নার মাথা টেনে নিজের মুখ আর চুল মুছতে শুরু করেছে। আবিরের এমন কাণ্ডে মেঘ যেন আশ্চর্য বনে গেল। আবির চোখ মুখ মুছে পুনরায় মেঘের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলল, মনে কর তুই কিছু দেখিসনি, এখন একটু পানি খা। মেঘ ঢকঢক করে কিছুটা পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটার আচরণে যতটা ভয় পেয়েছিল তার থেকেও 3 গুণ ভয় পেয়েছে আবির ভাইয়ের পেটানো দেখে। তখনই রাকিব কল করেছে। আবির কল রিসিভ করে ঠান্ডা কণ্ঠে বলল, বল। রাকিব চিন্তিত স্বরে শুধালো, ঝামেলা কি বেশি? আমি আর রাসেল কি আসবো? আবির ভারী কণ্ঠে বলল, না, আসতে হবে না, আমি চলে আসবো। রাকিব, তাহলে কি মিটিং ডাকবো? আবির মেঘের দিকে চেয়ে 2 সেকেন্ড ভেবে জানালো, হ্যাঁ, আসতেছি আমি।
রাকিব চিন্তিত স্বরে পুনরায় প্রশ্ন করলো, মেঘ কোথায়? আবির জবাব দিল, আছে, এখানেই। রাকিব মৃদু হেসে প্রশ্ন করলো, মেঘকে নিয়ে আসবি অফিসে? আবির, হ্যাঁ, রাখছি বলে কল কেটে দিয়েছে। আবির ফোন পকেটে রাখতে রাখতে স্বভাব সুলভ ভারী কণ্ঠে শুধালো, এখন বাসায় না গেলে কি খুব সমস্যা হবে? আমার একটা মিটিং আছে, মিটিং শেষ করে তোকে বাসায় দিয়ে আসলে চলবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। তারপর অফিসের উদ্দেশ্যে চলে গেছে। অফিস গেটের সামনে আসতেই রাকিব আর রাসেল একটা তাজা ফুলের তোড়া নিয়ে হাজির হলো। মেঘের দিকে চেয়ে তোড়া এগিয়ে দিয়ে হাসি মুখে রাকিব বলল, ওয়েলকাম ম্যাডাম। মেঘ কপাল কুঁচকে তাকিয়ে বলল, আমি ম্যাডাম হলাম কিভাবে? আমি তো, এতটুকু বলতেই আবির ধমক দিল, যা দিচ্ছে নেই, এত কথা বলতে হয় কেন? মেঘ আর কথা বাড়ালো না, চুপচাপ ফুলের তোড়া নিল। তারপর আবিরের পেছন পেছন আবিরের কেবিনে চলে গেল। আবির কেবিনের দরজা আটকে বলল, হিজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। মেঘ কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধুয়ে হিজাব খুলে চুল ঠিক করে বেরিয়ে এসেছে। আবির টেবিলের পাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা চেক করছিল। মেঘ রুমে আসতেই আবির নিজের চেয়ার দেখিয়ে বলল, বস এখানে। মেঘ বিড়বিড় করে বলল, এটা তো আপনার চেয়ার। আবির চোখ রাঙিয়ে তাকাতেই মেঘ মাথা নিচু করে চুপচাপ আবিরের চেয়ারে বসে পড়ল। আবির 2 মিনিট ল্যাপটপে কাজ করে ভারী কণ্ঠে বলল, আমি শাওয়ার নিতে যাচ্ছি, কেউ ডাকলে দরজা খোলার দরকার নেই, তুই নিজের মতো রেস্ট নে। আবির 5 মিনিটে শাওয়ার নিয়ে কোমরে টাওয়েল জড়িয়ে ওয়াশরুম থেকে তাড়াহুড়া করে বেরিয়েছে, চোখে মুখে চিন্তার ছাপ। আচমকা আবিরকে এভাবে দেখে মেঘের বুকটা কেঁপে উঠল। উন্মুক্ত শরীর, শুধু কোমর থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, মেদহীন পেটে 6 প্যাকের হালকা চিহ্ন দেখা যাচ্ছে। শরীরে থাকা বিন্দু বিন্দু পানি কণাগুলো চিকচিক করছে। তা দেখে মেঘের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আবির এসে চেয়ারের 2 হাতল চেপে মেঘের ঘনিষ্ঠ হয়ে মেঘের দিকে তাকালো। মেঘও বিস্ময় চোখে চেয়ে আছে আবিরের চোখের দিকে। এই চোখের ক্রোধ এখনো কমেনি। এত কাছে আসাতে আবিরের নিঃশ্বাস ছুঁয়ে দিল মেঘের লালিত মুখমণ্ডল। মেঘের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে মেঘের শিরা উপশিরায় তুফান চলছে। আবিরের দৃষ্টি মেঘের নেত্রে নিবদ্ধ, কণ্ঠ 4 গুণ ভারী করে শুধালো, ওই ছেলে তোর হাত ছাড়া অন্য কোথাও ছুঁয়েছিল? আবিরের প্রশ্ন মেঘের কর্ণপাত হলো কিনা। খানিকটা সময় পর মেঘ চিবুক নামাতে নিলে আবির 2 আঙ্গুলে আটকে দেয়। মেঘ পুনরায় আবিরের মুখের পানে তাকায়, চোখে মুখে ক্রোধ স্পষ্ট। আবির পুনরায় রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করল, বল শুধু, আর কোথায় ছুঁয়েছে? ওই কুত্তার বাচ্চারে জ্যান্ত কবর দিয়ে আসবো। আবির ভাইয়ের মুখে ভয়ঙ্কর কথা শুনে মেঘের শরীর কেঁপে উঠল। ঢুক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আর কোথাও ছুঁইনি। আবির ভারী কণ্ঠে প্রশ্ন করল, সত্যি তো? মেঘ আস্তে করে বলল, সত্যি। এর মধ্যে দরজায় রাসেল ডাকছে, আবির, মিটিং এর সময় হয়ে যাচ্ছে। আবির এবার দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ থেকে দূরে সরে দাঁড়ালো। টেবিলের উপর রাখা ফোনের টাইম দেখে নিল। একটা শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছিল। দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। মেঘের দিকে চেয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখ, কফি আর নাস্তা দিতে বলে যাচ্ছি, দরজা থেকেই নিবি, কেউ ভেতরে যেন না ঢুকে। আমি মিটিং শেষ করে আসছি। আবির চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই আবিরের পিএস কিছু খাবার আর 1 কাপ কফি নিয়ে আসছে। মেঘ নাক পর্যন্ত ওড়না টেনে মাথা নিচু করে খাবারগুলো নিল। তারপর দরজা বন্ধ করে ওড়না সরিয়ে রুমটা ভালোভাবে দেখছে। দেয়ালে কিছু কিছু মোটিভেশন লেখা, তার সাথে একটা দেয়ালে 2টা হাতের ছবি আঁকা, যে ছবিটা আবির ভাইয়ের ফোনে মেঘ দেখেছিল। একটা বড় হাতের উপর একটা পিচ্চির হাত শক্ত করে ধরা, নিচে 2টা লাইন লেখা, আমার দেহে প্রাণ আছে যতদিন, এই হাত ছাড়বো না আমি ততদিন। তার নিচে লাভ ডি লাভ এভাবে লেখা। অক্ষর দেখে মেঘ কপাল কুঁচকে চেয়ে আছে, মাথায় কিছুই ঢুকছে না। ডি দিয়ে কার নাম হতে পারে? মেঘের নাম এম দিয়ে, জান্নাত আপুর নাম জে দিয়ে। মেঘ বিড়বিড় করে বলল, তাহলে কি জান্নাত আপুর অন্য নাম আছে? হাবিজাবি অনেক চিন্তা মেঘের মাথায় ঘুরছে। হঠাৎ মনে হলো, আচ্ছা, আমার নাম তো মাহাদিবা, দিবা নাম তো ডি দিয়ে শুরু, তাহলে কি আমি? কিন্তু এই জীবনে আবির ভাইয়ের সাথে আমার কখনো সুসম্পর্ক ছিল বলে তো আমার মনে হয় না। তাহলে বোধহয় আমি না, অন্য কেউ। সবকিছু ভালোই থাকে, কিন্তু জান্নাত আপু বা আবির ভাইয়ের জীবনে অন্য কেউ আছে, এটা ভাবলেই যেন মাথা গরম হয়ে যায় মেঘের। তার সাথে ওই ছেলের ঘটানো কাণ্ড তো মাথায় আছেই। মেঘ চেয়ারে বসে কফিটা কোনো রকম খেলো। মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না।
বেশি কান্না করেছে, যার ফলে মাথা ব্যথাটাও অনেক বেশি হচ্ছে। কফিটা শেষ করে মেঘ টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। ঘন্টাখানেক পর আবির এসে ডাকছে, মেঘ। মেঘ দ্রুত গিয়ে দরজা খুলে আবার চেয়ারে বসে পড়লো। মাথা ব্যথার জন্য বসে থাকতে পারছে না, পুনরায় টেবিলে মাথা রেখেছে। আবির রুমে ঢুকে কপাল কুঁচকে তাকালো। টেবিলের উপর সব খাবারই পড়ে আছে, শুধু কফিটাই খেয়েছে। মেঘের কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, মাথা ব্যথা করছে? মেঘ এভাবেই উত্তর দিল, হ্যাঁ। আবির মেঘের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে শুধালো, খাসনি কেন কিছু? মেঘ মুখ তুলে তাকালো, তারপর মন খারাপ করে উত্তর দিল, খেতে ইচ্ছে করছে না। মেঘ পুনরায় প্রশ্ন করলো, আমরা বাসায় যাব না? আবির গম্ভীর কণ্ঠে বলল, এই যে খাবার দিয়ে গেলাম, কিছুই খাসনি, বাসায় গিয়েও তো খাবি না, তাই তোকে খাইয়ে তারপর দিয়ে আসবো। আবির পিএসকে ডেকে 1 প্যাকেট কাচ্চি আর ওষুধ আনতে বলেছে। আবির ফোন বের করে মামনিকে কল দিল। হালিমা খান কল রিসিভ করতেই আবির সালাম দিল। হালিমা খান সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালেন, কিরে এ সময় কল দিলি যে, কোনো দরকার? আবির ঠান্ডা কণ্ঠে বলল, মেঘ আমার অফিসে আছে, এটা জানানোর জন্য তোমাকে কল দিয়েছি। গাড়ি জ্যামে আটকে ছিল, তাই আমি গিয়ে নিয়ে আসছি। আর একটু কাজ আছে, শেষ করে ওকে নিয়ে বাসায় ফিরবো। আর আঙ্কেলকে বলেছি গাড়ি নিয়ে বাসায় চলে যেতে। একসাথে কথাগুলো বলে তারপর থামলো। হালিমা খান হাসি মুখে উত্তর দিলেন, আচ্ছা ঠিক আছে। মেঘ জ্বালালে মাথা গরম করিস না বাবা, কাজ শেষ করে চলে আসিস। আবির মৃদু হেসে বলল, সমস্যা নাই, তুমি চিন্তা করো না। কল কাটতেই মেঘ বলল, আপনি আম্মুকে বললেন না কেন? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, সব কথা সবসময় সবাইকে বলতে হয় না। মেঘ কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। এর মধ্যে তানভীর মেঘের নাম্বারে কল দিয়েছে। মেঘ রিসিভ করার আগেই আবির মেঘের ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে তানভীরের সাথে কথা বলছে। রুমে এসে মেঘের ফোন টেবিলের উপর রেখে পাশের চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছিল তোর সাথে? সম্পূর্ণ ঘটনা বল। মেঘ ঢুক গিলে ধীরে ধীরে বলা শুরু করলো। কিছুদিন যাবৎ কয়েকটা ছেলে কোচিং এর সামনে দাঁড়িয়ে থাকে, সিগারেট খায় আর কি খায়, আর মেয়েদের উল্টাপাল্টা কথা বলে। অনেক স্টুডেন্ট একসাথে বের হয়, তাই কোচিং এর সামনে দাঁড়ানো যায় না। এজন্য আমি আর বন্যা প্রতিদিন বের হয়ে একটু সাইডে দাঁড়াই। আমাদের গাড়ি আসলে আমি চলে যাই, বন্যাও চলে যায়। কিন্তু বন্যা জ্বর সর্দির জন্য গতদিন আসেনি, আজও আসতে পারেনি। কোচিং থেকে বের হয়ে আমি অন্যান্য দিনের মতোই সাইডে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছিলাম। আঙ্কেল বলল জ্যামে আছে, একটু দেরি হবে, আমি যেন কোচিং এর ভেতরে বসি। আমি যখন আবার ঘুরে কোচিং এ যেতে নেব, তখনই কয়েকটা ছেলে পথ আটকে দাঁড়িয়েছে। আমি সাইড দিতে বলছি, কিন্তু মাতালের মতো কি যেন বলছিল। আমি ভয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেছি। ওইখান থেকে একটা ছেলে আমার পিছু নিয়েছে। আমি দ্রুত হাঁটছিলাম আর ফোনে ভাইয়ার নাম্বারে কল দিতেছিলাম। ওই ছেলে আজে বাজে কথা বলতে বলতে আমার সাথে চলে আসছে। তারপর আমি দৌড় শুরু করি। ওই ছেলেও দৌড়ে এসে আমার হাত চেপে ধরে। আশেপাশে কোনো লোক নেই। আমি হাত ছাড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। চিৎকার করছি, কিন্তু কেউ নেই। ওই ছেলে আমায় ধরতে নিলে একটা লোক দৌড়ে আসে। ওই লোকটাকে আসতে দেখে ছেলেটা দৌড় শুরু করে। অনেকটা যাওয়ার পর কয়েকজন মিলে ছেলেটাকে ধরে। আমি তখন আবারও ভাইয়াকে কল দিছি, ভাইয়া রিসিভ করেনি। তারপর বাধ্য হয়ে আপনাকে কল দিছি। ওই ছেলেকে আটকিয়ে 2-3 জন এসে আমাকে নিয়ে গেছে সেখানে। অনেক জিজ্ঞাসাবাদ করেছে। পরে কেউ একজন পুলিশে কল দিছে। পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো আবির। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু তার চোখ যেন কিছুতেই শান্ত হতে চাইছে না। আবিরের চোখ রাগে জ্বলছে। আবির নিজের ফোন বের করে কি একটা টেক্সট কাকে পাঠিয়ে ফোন রেখে 2 হাত টেবিলের উপর রেখে তার উপর মাথা রাখলো। তার এই রুদ্রমূর্তি ধারণকৃত রূপ কোনোভাবেই যেন মেঘ না দেখে, তাই নিজেকে আড়াল করার চেষ্টা করছে। মেঘ নির্বোধের ন্যায় আবির ভাইয়ের চুলের দিকে চেয়ে আছে। সামনের দিকের লম্বা চুলগুলো টেবিলে পড়ে আছে। মেঘ মৃদু হেসে নিজের ডান হাত এগিয়ে দিল আবির ভাইয়ের চুলের দিকে। টেবিলে পড়ে থাকা চুলগুলো আলতোভাবে ছুঁয়ে দিল। ধমকের ভয়ে হাত সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। আবিরের নীরবতা দেখে আবারও ছুঁয়ে দিল আবিরের চুল। মেঘের এমন কাণ্ডে আবিরের লুকানো রাগান্বিত মুখমণ্ডলে আকস্মাৎ হাসি ফুটে উঠেছে। ক্ষণিকের ব্যবধানে আবিরের রাগী অভিব্যক্তি বদলে গেছে। মেঘ কিছুক্ষণ আবিরের চুল নিয়ে দুষ্টুমি করে, চুল ছেড়ে স্বাভাবিক হয়ে বসলো। তারপর শীতল কণ্ঠে ডাকলো, আবির ভাই। সহসা সেই চিরচেনা সুমধুর কণ্ঠে উত্তর আসলো, হুম। মেঘ কয়েক সেকেন্ড এই ডাক শুনে মুগ্ধ হয়ে রইল। তারপর ঢুক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করল, দেয়ালে যে ডি লেখা, ডি দিয়ে কার নাম?
আবির মাথা তুলে ভ্রু কুঁচকে মেঘের দিকে চেয়ে নিরুদ্বেগ কণ্ঠে বলল, হবে কোনো এক ঢঙ্গি। আবির কথা ঘুরানোর জন্য শক্ত কণ্ঠে বলা শুরু করলো, আজকের পর থেকে তোর কোনো ধরনের সমস্যা হলে বা যদি মনে হয় সমস্যা হতে পারে, সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। তানভীর ব্যস্ত থাকে, চাইলেও সবকিছু ম্যানেজ করতে পারে না, তাই তানভীরকে কল দেওয়ার আগে আমায় কল দিবি। আর কোচিংয়ে আপাতত তোর যেতে হবে না। কোচিংয়ে গেলে কেউ কিছু বলবে বা খারাপ আচরণ করবে তার জন্য নয়। তুই চাইলে ওইখানের সবকটা ছেলে এখনই তোর পায়ে ধরে মাপ চাইবে আর কোনোদিন কোচিং এর আশেপাশে আসবে না। কিন্তু সমস্যা হচ্ছে তুই তো এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবি না, তাই কোচিং এ যেতে আসতে ভয়। আমি চাই না আজে বাজে প্রেশার নিয়ে নিজের মাথাটা হ্যাং করে রাখিস। তার থেকে কোচিং এর রুটিন অনুসারে পড়বি। আমি প্রশ্ন নিয়ে আসব, জান্নাত তোর পরীক্ষা নেবে, দরকার হলে জান্নাত 3 ঘন্টা সময় নিয়ে পড়াবে। মেঘ আস্তে করে বলল, বেশি রাত হলে জান্নাত আপু কিভাবে যাবে? আবির কপাল কুঁচকে তাকালো, গম্ভীর কণ্ঠে উত্তর দিল, জান্নাতের চিন্তা তোর করতে হবে না, আগে নিজের চিন্তা কর। এর মধ্যে পিএস খাবার আর ঔষধ নিয়ে আসছে। মেঘকে খেতে দিয়ে আবির অফিসের বাকি কাজগুলো দ্রুত শেষ করছে। রাকিব আর রাসেলের সাথেও কথা বলে আসছে। পিএস ছেলেটা এক পাকে আবিরের কাছে মাফও চেয়েছে। আবির সারাদিন যাবতই রাগে ফুঁসছে, অফিসের সবার সাথেই হুটহাট রাগ দেখাচ্ছে, নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। কয়েকবার চোখে মুখে পানিও দিয়েছে, তাতেও কাজ হচ্ছে না। মেঘ খাচ্ছে আর বিড়বিড় করে বলছে, আপনার জান্নাত আপুর প্রতি কেয়ারটা খুব তাড়াতাড়ি সরাতে হবে। কোথাও চান্স পেলেই জান্নাত আপুর কাছে আর পড়বো না, তারপর আপনার কেয়ারও কমে যাবে। ধীরে ধীরে আমি নিজেই আপনার প্রেমিকা হয়ে যাব। কথাগুলো বলতে বলতে মেঘের ঠোঁটে সহসা হাসি ফুটে উঠেছে। কাজ শেষ করে নিজের রুমে এসে মেঘকে হাসতে দেখে আবিরের সব রাগ নিমিষেই মিলিয়ে গেছে। মনে মনে ভাবছে, তোর ওই হাসিতে কি এমন জাদু আছে যে হাসি আমার সব রাগ এক মুহূর্তেই নিঃশেষ করে দিতে সক্ষম। মেঘ তাকাতেই আবির নড়ে উঠল, স্বাভাবিক কণ্ঠে বলল, রেডি হয়ে নে, বাসায় যাব। মেঘকে বাসার সামনে নামিয়ে আবির গম্ভীর কণ্ঠে বলল, রুমে গিয়ে ডিরেক্ট ঘুমাবি, কাউকে কিছু বলার দরকার নেই। যদি কিছু বলতে হয় আমি বাসায় ফিরে বলবো। কয়েক ঘন্টা সময় পার হওয়াতে মেঘও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘন্টা 2 পর চিল্লাচিল্লির শব্দে মেঘের ঘুম ভাঙে। করিডোর থেকে নিচে তাকিয়ে দেখে বাড়ির 3 কর্তা সোফায় বসা। 3 কর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সোফা থেকে কিছুটা দূরে আবির ভাই দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ওনার মতো ভদ্র আর শান্ত ছেলে দ্বিতীয় আর নেই। আবির থেকেও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তানভীর। আলী আহমদ খান চিৎকার দিয়ে উঠলেন, তোমাকে এতবার সাবধান করার পরও আবারও মারপিট কেন করেছো? বড় আব্বুর রাগান্বিত স্বরে মেঘের শরীর কেঁপে উঠল। আবির ভাই তো জানাতে চায়নি, তাহলে বড় আব্বু জানলো কিভাবে? এই বাড়িতে আসার পর থেকেই আবির ভাইকে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে, কিন্তু আজ তো মেঘ নিজের চোখে আবির ভাইয়ের ক্রোধ দেখেছে, মারপিট দেখেছে। আজ আবির ভাইয়ের কি হবে এটা নিয়ে ভাবনায় পড়ে গেছে মেঘ। অথচ আবির ভাইয়ের মধ্যে ভয় ডর কিছুই নাই। মেঘ সবেমাত্র ঘুম থেকে উঠেছে, এলোমেলো চুল আর ক্লান্ত মুখশ্রী নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে কিছুটা নিচে নামলো। আবিরকে নিরুত্তর দেখে আলী আহমদ খান পুনরায় ধমকে উঠলেন, কথা কেন বলছো না? গুন্ডামি করার জন্য তুমি দেশে আসছো? আবির ভনিতা ছাড়াই উত্তর দিল, এই বাড়ির মেয়ের গায়ে কেউ হাত দিবে, আমি তা সহ্য করতে পারবো না। আলী আহমদ খান পুনরায় বললেন, সহ্য করতে না পারা এক বিষয়, মারপিট করা অন্য বিষয়। মারপিট কেন করলা? লোকে কি বলবে? বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরছে ছেলে, সে এখন রাস্তাঘাটে মারপিট করে। আবির মাথা নিচু করে ভারী কণ্ঠে বলল, আফসোস, আমাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন তার কিছুটা মাথা যদি ওই ছেলেগুলোর জন্য ঘামাতেন তাহলে কেন মেরেছি প্রশ্নটা আমায় করতেন না। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন, ওই ছেলেগুলোর জন্য তো আইন আছে, পুলিশ আছে, তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি। তুমি ছেলেকে না মেরে মেঘকে নিয়ে চলে আসতে পারতে। আবির বিড়বিড় করে বলল, আইন আর পুলিশ ছিল বলেই তো ওইগুলারে আবার পিটাতে হয়েছে। ইকবাল খান চিন্তিত স্বরে বললেন, দেখ আবির, এসপি আমার বন্ধু ছিল আর তোকে চিনেছে বিধায় ঝামেলা করেনি, আর আমাকেও কল দিয়ে জানিয়েছে। এখানে অন্য কেউ থাকলে তো ঝামেলা হইতো। আলী আহমদ খান পুনরায় বলে উঠলেন, মান সম্মানের চিন্তা কি এই ছেলের আছে? আবির রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে উঠল, আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ পরে চলতে পারবো না, আর আপনাদের মতো পাষাণ হৃদয় নিয়ে বাঁচতে পারবো না। কেউ আমার গণ্ডিতে ছোঁয়ার চেষ্টা করলে সেই হাত ভেঙে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না।
কথাগুলো বলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মেঘকে দেখে দ্বিতীয়বার ধমকে উঠল। তোকে ঘুমাতে বলছি, বের হয়েছিস কোন সাহসে? আবিরের পেছন পেছন মেঘও নিজের রুমে ছুটে গেছে। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। তানভীর নিষ্পলক তাকিয়েছিল আবিরের যাওয়ার পথে। তানভীরের চোখের সামনে ভেসে ওঠে কিছুক্ষণ আগে আবিরের ঘটানো তাণ্ডব। যে কয়টা ছেলে কোচিং এর সামনে ছিল সব কটাকে ধরে এনে মেরে আধমরা করেছে। আর যে ছেলেটা মেঘের হাত ধরেছিল ওই ছেলেকে পুলিশ শাসিয়ে ছেড়ে দিয়েছিল। ওই ছেলেকে এনে ধারালো ছুরিতে ওই ছেলের হাত কাটছে। গলা কাটার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু রাকিব, রাসেল আরো কয়েকজন মিলে জোর করে আটকিয়েছে। আবিরের রাগ কন্ট্রোলের একমাত্র পন্থা হলো মেঘ। মেঘের কথা বলে অনেক কষ্টে আবিরকে শান্ত করে রক্তে রঞ্জিত জামা পাল্টিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে তানভীর। আর রাকিব, রাসেল সহ বাকিরা ওইগুলারে হাসপাতালে নিয়ে গেছে, যেখানে দুপুরে রাস্তায় সামান্য মারের কারণে বাড়ির মানুষের এত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সেখানে বাড়ির মানুষ যদি দ্বিতীয় দফার মার সম্পর্কে জানতে পারে তাহলে নিশ্চিতভাবে 2-1 জন হার্ট অ্যাটাক করবে। সকলের নীরবতা দেখে তানভীরও নিজের রুমে চলে গেছে। ঘন্টাখানেক পর মেঘ চুপি চুপি নিজের রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমের দিকে যায়। আবিরের রুমের দরজা লাগানো। ভেতর থেকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার শোনা যাচ্ছে। ফোনে হয়তো কাউকে ঝাড়ছেন। ভয়ে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে। কয়েকদিন কেটে গেছে। আবির ইদানিং বাড়ির সবাইকে এড়িয়ে চলে। একসাথে খায় না। অফিসে গেলেও নিজের মতো কাজ শেষ করে চলে যায়। মেঘ তো ভয়ে সামনেই যায় না। গত 3 মাসে আবির ভাইয়ের এত রাগ সে আগে দেখেনি। আবির ভাইকে দেখলেই আতঙ্কে থাকে। ঠিকই লুকিয়ে লুকিয়ে আবির ভাইয়ের যাওয়া আসা দেখে। মাঝখানে নির্বাচন হয়ে গেছে। তানভীরদের এমপি বিপুল ভোটে জয়লাভ করেছেন। সেই সুবাদে আগামীকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না বিধায় তানভীর কাউকে বলেইনি। শুধু মেঘকে বলেছে যাওয়ার কথা। মিম বা আদিকে বললে ওরা বাসায় বাকিদের বলবে, আর বাকিদের বললেই শুধু শুধু ঝাড়ি খেতে হবে। এমনিতেই আবিরের কথাতে ওনারা রেগে আছে, তাতে অবশ্য আবিরের কিছু যায় আসে না। এই পৃথিবীতে আবিরের কাছে সবচেয়ে মূল্যবান মা আর মেঘ, তাই মেঘের বিপরীতে যা খুশি থাকুক, তার কোনো কিছুতেই আবিরের আগ্রহ নেই। ভোরবেলা উঠেই তানভীর চলে গেছে। সবকিছু আগে থেকেই প্ল্যানিং করা। মেঘদের বাসা থেকে কিছুটা দূরে একটা মোড় আছে। আবির অফিস থেকে ফিরে ওই মোড়ে দাঁড়াবে। মেঘ বেরিয়ে যাবে। প্ল্যান মোতাবেক সব হলো। আবির সাদা শার্ট আর কালো প্যান্ট ইন করে পরে চোখে সানগ্লাস লাগিয়ে পুরাই নায়ক সেজে আছে। মেঘও পছন্দের একটা কালো রঙের জামা পরেছে। ইদানিং আবির ভাইয়ের পছন্দের কালারগুলো মেঘ একটু বেশিই পড়ছে। দুজনকে একসাথে দেখলে যে কেউ ভাববে তারা কাপাল। এমপির বাড়িতে এসে এমপির সাথে দেখা করে কথাবার্তা বলছে। তারপর 3 ভাই বোন ছবি তুলেছে। সবশেষে খাওয়া দাওয়াও করেছে। সেই অফিসের পর আজ আবির ভাই মেঘের সাথে স্বাভাবিক আচরণ করছে। এটা দেখেই মেঘের মন উড়ু উড়ু করছে। প্রোগ্রাম শেষে মেঘ আর আবির চলে যাবে। তানভীর মেঘকে একটু দূরে নিয়ে কি যেন বলছিল। আবির কিছুটা এগিয়ে বাইকের কাছে যাচ্ছে। আচমকা এমপির মেয়ে হাজির হলো সামনে। এমপির মেয়ে হাসি মুখে জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেয়েটা হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো, আব্বু এমপি হয়েছে। তার ক্রেডিট তানভীর ভাইয়া সহ আরো অনেকের। আপনিও শুনেছি অনেক হেল্প করেছেন, তার জন্য ধন্যবাদ। আবির মৃদু হাসলো, আর কিছুই বলল না। মেয়েটা আবার প্রশ্ন করলো, ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? আবির মৃদু হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। তানভীর মেঘকে বিদায় দিয়ে ভেতরে চলে গেছে। মেঘ আবির ভাইয়ের দিকে তাকাতেই চোখে পড়ল একটা সুন্দরী মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে। ভালোভাবে দেখতেই মনে পড়লো আবির ভাইয়ের ফোন থেকে ব্লক করা সেই মেয়েটা, মানে এমপির মেয়ে। আবির ভাইয়ের সাথে কথা বলছে দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এক প্রকার দৌড়ে মেঘ আবির ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। মেয়েটা মেঘের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে ফেললো। ঠান্ডা কণ্ঠে শুধালো, উনি কি আপনার গার্লফ্রেন্ড? এমপির মেয়ের এমন প্রশ্নে মেঘ ভেবাচাকা খেলো। তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির ভাইয়ের চোখে মুখে। এ যেন আবির ভাইয়ের মনের কথা জানার বিশাল সুযোগ। এই সুযোগ যে হাতছাড়া করতে চায় না মেঘ। বৃহৎ নয়নে চেয়ে আছে। আবির ভাইয়ের চোখ মুখ নিরীক্ষণ করছে। আবির ভাই চোখের ইশারায় কিছু বললে সেটাও আজ বুঝে নেবে অষ্টাদশী। আবির মেঘের দিকে এক পলক তাকালো, পুনরায় চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, না, ও আমার কাজিন। এই সামান্য কথায় অষ্টাদশীর হৃদয় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে।
মেয়েটা হাসি মুখে মেঘকে এটা সেটা জিজ্ঞাসা করেছে। মেঘ মনের বিরুদ্ধে উত্তরগুলো দিয়েছে। মেয়েটা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মেঘ এক পাও নড়ছে না। ছলছল নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। মনে মনে ভাবছে, আমি কি শুধুই মোহের পেছনে ছুটছি? আবির আকাশের পানে চেয়ে মনে মনে বলল, তোর চোখে চোখ রেখে মিথ্যা বলার সাধ্য আমার নেই, কিন্তু তোর ভালোর জন্যই এই মিথ্যাটা বলতে হয়েছে। আমি চাই না আমার কারণে তুই তোর জীবনের লক্ষ্য থেকে সরে যাস। তোকে মানসিকভাবে শক্ত হতে হবে। এর থেকেও কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোকে। মেঘ সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। প্রতিদিন আবির ভাইয়ের কাঁধে হাত রাখলেও আজ ইচ্ছে করেই দূরে সরে বসেছে। বাইকের পেছনে হাত রেখেছে, তবু আবির ভাইকে ছুঁয়েও দেখেনি। এই অনুভূতিহীন মানুষটা কোনোদিন মেঘের অনুভূতি বুঝবে না। যেখান থেকে মেঘকে নিয়ে গেছিল ঠিক সেইখানে মেঘকে নামিয়ে দিয়েছে আবির। মেঘ হেলমেট রেখে একবারের জন্য তাকায়নি আবিরের দিকে। যথারীতি বাড়ির উদ্দেশ্যে হাঁটছে। বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে তার। এই যন্ত্রণার এক অংশ যদি আবির ভাই বুঝতো। মেঘ কাঁদছে আর বাড়ির দিকে হাঁটছে। গত 17 বছরেও সে এত কান্না করেনি। এই আবির ভাই দেশে ফেরার পর যতবার কান্না করেছে। আবির বাইক থেকে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের হাঁটার দিকে। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে আকস্মাৎ বলে উঠল, তোকে প্রতিশ্রুতি দিব না মেঘ, বউ করে ডিরেক্ট প্রমাণ করে দিব। এই আবির কথা দিচ্ছে, তোর এই কান্না চিরতরে মুছে দেব সেদিন, ইনশাল্লাহ। নির্বাচনের ঝামেলার পর থেকে তানভীর বেশ শান্তিতে আছে। আপাতত কাজের এত চাপ নেই। এমপিও বিভিন্ন কাজে ব্যস্ত। প্রয়োজন হলে মিটিং ডাকে, তখন উপস্থিত থাকতে হয় সেখানে। কয়েক মাসের কার্যক্রমে তানভীর এমপির কাছের লোকের মধ্যে একজন হয়ে উঠেছে। কোন প্রোগ্রাম কিভাবে করলে ভালো হবে তা ম্যানেজ করার দায়িত্ব বেশিরভাগটাই তানভীরের থাকে। নিজে না পারলে আবির তো আছেই। এমপির বাড়িতে দৌড়াদৌড়ি আর কাজ করতে করতে ধীরে ধীরে এমপির মেয়ের সাথেও তানভীরের সুসম্পর্ক হয়ে গেছে। মেয়েটাও তানভীরকে আপন ভাইয়ের মতোই দেখে। তানভীরদের একটা কাজের দায়িত্ব দিয়ে এমপি কোনো এক জায়গায় চলে গেছেন। তানভীর আরো কয়েকজন মিলে কাজ করতেছিল। হঠাৎ এমপির মেয়ের আগমন হয়। মেয়েটা হাসি মুখে বলে, তানভীর ভাইয়া, একটু বসি এখানে। একে এমপির মেয়ে, তার উপর নিজের বাড়ি। তানভীরের তো না করার ক্ষমতা নেই, তাই ধীর কণ্ঠে বলল, বসো। মেয়েটা বসে আস্তে করে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস করব? কি কথা? মেয়েটা আশেপাশে তাকিয়ে দেখলো, তারপর ধীর কণ্ঠে বলল, ওই দিন প্রোগ্রামে আবির ভাইয়ের সাথে একটা মেয়ে আসছিল, ওই মেয়েটাকে? তানভীর কপাল কুঁচকে শুধালো, কেন? মেয়েটা মৃদু হেসে উত্তর দিল, মেয়েটা মাশাআল্লাহ অনেক কিউট। আমি ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম মেয়েটাকে, ভাইয়া বলছে কাজিন। আপনি আর ভাইয়া তো কাজিন, তাহলে মেয়েটা কি আপনার বোন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, আমার একমাত্র বোন মাহদিবা খান মেঘ। এখন বলো ঘটনা কি? মেয়েটা আমতা আমতা করে বলল, আসলে আপনার বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার ভাইয়া ইউকেতে পড়াশোনা করে। আমার মনে হচ্ছে আমার ভাইয়ের সাথে মেঘকে খুব ভালো মানাবে। এটুকু বলেই থামলো। তানভীর কপাল কুঁচকে তাকিয়ে আছে। পুনরায় মেয়েটা বলা শুরু করলো, না না, এখন বিয়ে দিতে হবে না। ভাইয়া 2-1 বছরের মধ্যে ছুটি নিয়ে দেশে আসবে, তখন যদি। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করে মৃদু হাসলো, তারপর শক্ত কণ্ঠে উত্তর দিল, আমায় বলেছ এখানেই থামো। ভাইয়া যদি এগুলো শুনে তো আল্লাহ জানে কি করবে। ভাইয়ার যার সাথে বিয়ে ঠিক, সে আর কেউ না, আমার একমাত্র বোন মেঘ। ভাইয়ার পৃথিবী জুড়ে শুধু মেঘের অস্তিত্ব। না ভাইয়া কারুর হবে, আর না মেঘকে কারুর হতে দেবে। মেয়েটা বিস্ময় চোখে চেয়ে বিড়বিড় করে বলল, ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম গার্লফ্রেন্ড কিনা, উনি তো না করেছেন, বললেন কাজিন। তানভীর হাসি মুখে উত্তর দিল, গার্লফ্রেন্ড না, তাই না করেছে। বউ কিনা জিজ্ঞেস করতা, তাহলে ঠিকই হ্যাঁ বলতো। ভাইয়া মেঘকে কখনো গার্লফ্রেন্ড ভাবে না, সবসময় বউ ভাবে, আর বউ হিসাবেই পরিচয় দেয়। সে যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা বাড়িও না, যাও এখান থেকে। মেয়েটা মন খারাপ করে চলে যাচ্ছে। আবিরকে ভালো লাগছিল। আবির অন্য কারো মালিকানায় বন্দী। এখন মেঘকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করেছে। এই মেঘও আবির ভাইয়ের দখলে। বিড়বিড় করে আবিরকে বকতে বকতে বাসার ভেতরে চলে গেছে। তানভীর কাজ শেষ করে দুপুরে বাইক নিয়ে বের হইছে। মেঘদের কোচিং এর সামনে ওয়েট করছে। কিছুক্ষণের মধ্যে কয়েকজনের সাথে বন্যাও বেরিয়ে আসছে। বন্যাকে দেখে তানভীর বাইক থেকে জোরে ডাকলো, এই মেয়ে, এদিকে আসো। বন্যা অবাক চোখে তাকালো। মেঘ তো কোচিং এ আসে না,
ওই দিন ঝামেলার পরে ম্যাগি কল দিয়ে বন্যাকে সব বলেছে। তাহলে তানভীর ভাইয়া কোচিং এর সামনে কেন আসছেন? বন্যা গুটি গুটি পায়ে এগিয়ে আসলো তানভীরের কাছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে শুধালো, আজকের পরীক্ষা কেমন হয়েছে? বন্যা মৃদু হেসে উত্তর দিল, জি ভালো। তানভীর গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে শুধালো, তুমি নাকি অসুস্থ ছিলা, সুস্থ হইছো? বন্যা বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা অসুস্থ ছিল এটা তানভীর ভাই কিভাবে জানে? অবশ্য জানবে নাই বা কেন, মেয়েগি নিশ্চয়ই বলেছে। বন্যা উপর নিচ মাথা নাড়ল। তানভীর বাইকের সাইড থেকে একটা হেলমেট খুলে বন্যার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে বাইকে বসো। বন্যা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন? তানভীর কিছুটা শক্ত গলায় বলল, উঠতে বলছি, উঠো। বন্যা তানভীর ভাই সম্পর্কে খুব ভালো করেই জানে, তাই তেরামি না করে চুপ করে বসছে। তানভীরের পেছনে নিজের ব্যাগ রেখে তারপর বসেছে, যেন গায়ে না লাগে। তানভীর বন্যাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। বন্যার পছন্দ মতো খাবার অর্ডার দেওয়া হয়েছে। আগে একদিন মেঘের সাথে ছিল বলে বন্যা এতটা অস্বস্তি লাগেনি, তবে আজ একা তানভীরের সাথে খেতে এসে নিজের হাত পা স্থির রাখতে পারছে না। বন্যার অস্বাভাবিকতা দেখে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি তো অপরিচিত কেউ না, আর আশেপাশের মানুষ যদি তোমার এই কাঁপাকাঁপি দেখে তাহলে নিশ্চিত ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসছি। প্লিজ স্বাভাবিক হও। বন্যা কিছুটা স্বাভাবিক হয়ে কোমল কণ্ঠে শুধালো, আমায় আবারও ট্রিট দেওয়ার কারণ কি? তানভীর উত্তর দিল, আমাদের এমপি জিতেছে, সেই খুশিতে খাওয়াচ্ছি। আরো আগেই খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু সময় পাইনি। মাঝখানে এমপির বাড়িতে প্রোগ্রাম ছিল, অবশ্য ওইখানে তোমাকে যেতে বলতাম, কিন্তু তুমি তো সেখানে যাবে না, তাই আর বলিনি। আজ একটু ফ্রি আছি, এজন্য তোমাকে নিয়ে আসলাম। বন্যা কিছু একটা ভেবে পুনরায় প্রশ্ন করলো, তাহলে মেঘকেও নিয়ে আসতেন? তানভীর সঙ্গে সঙ্গে জবাব দিল, বনুকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ভাইয়া নিষেধ করলো। কথাটা বলেই ভাবনায় পড়ে গেছে তানভীর, যদি বন্যা কিছু বুঝে ফেলে। যেই কথা সেই কাজ। বন্যা প্রশ্ন করে উঠল, আপনি মেঘের আপন ভাই, তাহলে উনি নিষেধ করবেন কেন? তানভীর আমতা আমতা করে বলল, ওই দিন কোচিং এর ঘটনা তো তুমি নিশ্চয়ই শুনেছ। আসলে ওই ঘটনার পর থেকে বনু একটু চিন্তিত, এই অবস্থায় এদিকে আসলে যদি ভয় পায়, তাই ভাইয়া না করেছে, আর কিছুই না। অবশ্য ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। অনেকদিন ধরেই মিম আর আদি খুব করে ধরেছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এতদিন নির্বাচনের ঝামেলার জন্য পারিনি, এখন না নিয়ে গেলে বাসায় ঝামেলা হয়ে যাবে। বন্যা মৃদু হাসলো, বাসায় ঝামেলার ভয়ে ভাই বোনদের ঘুরাতে নিয়ে যাবে। তানভীর যে কোনো কিছুকে ভয় পায়, এই শুনেই বন্যার হাসি পাচ্ছে। বন্যার অপরূপ হাসি দেখে তানভীরও হেসে ফেলল। তানভীরের উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, সুস্বাস্থ্যের অধিকারী, বলতে গেলে কিছুটা গোলুমলু টাইপের। তানভীরের দাড়িও আবিরের মতো ছোট করে কাটা, ফুল হাতার টি শার্ট কনুই পর্যন্ত উঠানো, সাথে জিন্স প্যান্ট। হেলমেটের কারণে গুছানো চুলগুলো অগোছালো হয়ে গেছে। বন্যা তানভীরের মুখের দিকে কিছুক্ষণ দেখল। এমনিতে খুব মুডি মনে হলেও হাস্যোজ্জ্বল মুখ দেখলে মনেই হয় না এই মানুষটা এত রাগী। দুজনেই খাওয়া শেষ করলো, তারপর বন্যাকে বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে বাসায় ফিরেছে তানভীর। দিনটা বৃহস্পতিবার ছিল। মেঘ সন্ধ্যাবেলা সোফায় বসে নুডলস খাচ্ছিল। এমনিতেই ইদানিং মেঘের মন ভালো নেই। আবির ভাইয়ের মুখে সেদিনের না শব্দ শোনার পর থেকে মেঘ আর আবির ভাইয়ের সাথে কথা বলে না। আবিরও আগ বাড়িয়ে কথা বলতে আসে না। মেঘ নুডলস খাওয়ার মাঝে মালিহা খান হুট করে এসে মেঘের পাশে বসলেন। মেঘ অবাক চোখে চাইল বড় আম্মুর দিকে, তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে বড় আম্মু? মালিহা খান উত্তেজিত কণ্ঠে বলা শুরু করলেন, হ্যাঁ রে মেঘ, মেয়েটা যে তোকে পড়ায়, কি যেন নাম? মেঘ ভ্রু কুঁচকে উত্তর দিল, জান্নাত আপু। কেন? মালিহা খান উত্তেজিত কণ্ঠে পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে তোর কেমন লাগে? আমার তো বেশ লাগে, খুব ঠান্ডা, মন মানসিকতাও ভালোই মনে হলো। আমার মাথায় একটা চিন্তা ঘুরতেছে, আবিরের তো বিয়ের বয়স হয়েই গেছে, জান্নাতের সঙ্গে তোর আবির ভাইকে মানাবে ভালো, তাই না? মেঘের মনে হচ্ছে মাথার উপর অবস্থিত ছাদটা আকস্মাৎ মেঘের মাথায় ভেঙে পড়েছে। মেঘের বুকটা কেঁপে উঠল। যেই মেয়েকে নিয়ে নিজেই আতঙ্কে আছে, সেখানে বড় আম্মু ওই মেয়েকেই বউ করার কথা বলছে। এ যেন কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো। মেঘ ঢুক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু চাইলেই কি সবকিছু লুকানো সম্ভব? যে মানুষটার জন্য বুকের ভেতরে এক আকাশ সমান ভালোবাসা, সেই মানুষটার বিয়ের কথা শুনছে, তাও অন্য মেয়ের সাথে।
মেঘের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বড় আম্মুকে কি করে বোঝাবে? 3 মাসেই আবির ভাইকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। মালিহা খান পুনরায় প্রশ্ন করলেন, এই মেঘ, জান্নাতকে জিজ্ঞেস করিস তো কাউকে পছন্দ করে কিনা? পছন্দ না থাকলে ভাবছি আবির আর তোর বড় আব্বুর সাথে এই বিষয়ে কথা বলবো। কথা শেষ করে মালিহা খান উঠে রান্নাঘরে চলে গেছেন। এদিকে মেঘের গলা দিয়ে নুডলস নামছে না, বুক ফেটে কান্না আসছে। নুডলস এর প্লেট রেখে নিজের রুমে চলে গেছে। ফ্যান ছেড়ে লাউড স্পিকারে গান চালিয়ে ইচ্ছে মতো কেঁদেছে। মনের কষ্ট প্রকাশ করার মতো কেউ নেই মেঘের জীবনে, তাই কান্নাই তার একমাত্র সঙ্গী। ঘন্টাখানেক পর জান্নাত আপু পড়াতে আসছে। মেঘ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে পড়তে আসছে। জান্নাত আপুকে দেখে মেঘের মাথায় শুধু বড় আম্মুর কথাগুলো ঘুরছে। পড়ানো শেষে মেঘ বলল, আপু একটা কথা জিজ্ঞেস করি? জান্নাত মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ অবশ্যই। মেঘ শীতল কণ্ঠে প্রশ্ন করলো, আপু আপনি কি কাউকে পছন্দ করেন? মেঘের এমন প্রশ্নে জান্নাতের উষ্ঠদয় আরো বেশি প্রশস্ত হলো। শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ। মেঘ যেই না প্রশ্ন করতে যাবে কে সে, তার আগে জান্নাতের ফোনে কল আসছে। কল রিসিভ করে কথা বলতে বলতে মেঘের থেকে বিদায় নিয়ে জান্নাত বেরিয়ে গেছে। অষ্টাদশীর মনের ভেতরে তোলপাড় চলছে। বড় আম্মুর বলা কথাগুলো মাথায় ঘুরছে। জান্নাত আপুর বিষয়ে আবির ভাইয়ের কেয়ার, কিছুদিন আগে মেঘকে কাজিন বলে পরিচয় দেওয়া, আজ জান্নাত আপুর পছন্দের মানুষ আছে জানতে পারা। সবকিছু যদি এক সুতায় বাঁধা হয় তাহলে মেঘের কি হবে? মেঘের চোখ টলমল করছে। 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই মেঘ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে শক্ত কণ্ঠে নিজেকে শাসালো, একদমই কাঁদবি না। যে মানুষটা কোনোদিন তোর হবেই না তাকে নিয়ে কেন কাঁদছিস? মেঘ রাতে খায়নি, সবাই অনেক ডেকেছে, কিন্তু তাতেও মেঘ রুম থেকে বের হয়নি। আবির বাসার ফেরার পর থেকে ছাদে ছিল। রুমে এসেছে শেষ রাতের দিকে, তাই সে এসবের কিছুই জানে না। শুক্রবার সকাল থেকে মেঘের কোনো হদিস নেই। তানবীর পর্যন্ত ডেকে আসছে কিন্তু মেঘ আসেনি। আবির ঘুম থেকে উঠেছে 12টার দিকে, শাওয়ার নিয়ে রেডি হয়ে নামাজে গেছে। মেঘ তখনও রুমে শাওয়ার নিয়ে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে। বের হয়ে আবির ভাই বা বড় আম্মুর মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। আবির নামাজ থেকে এসে খেতে বসেছে, বাকিরাও খেতে বসেছে। আকলিমা খান হালিমা খানকে উদ্দেশ্য করে আস্তে করে বললেন, মেজো আপা, মেঘ তো এখনো খেতে আসলো না। একথা আবিরের কান পর্যন্ত পৌঁছে গেছে। খাবার মুখে দিতে গিয়েও থেমে গেল। সহসা তানবীরের দিকে তাকিয়ে ইশারা দিল। তানবীর সঙ্গে সঙ্গে উঠে গেছে, মেঘকে ডেকে ধমকি নিয়ে আসছে। মেঘের চোখ মুখ ফুলে আছে, চুলগুলো এখনো ভেজা, চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে। মাথা নিচু করে খেতে বসেছে, চুল দিয়ে বেশ অর্ধেকটা মুখ ঢেকে রেখেছে। কিন্তু আবির মেঘের বিপরীতে বসায় স্পষ্ট মেঘের চোখ, নাক, মুখ দেখতে পারছে। আবির খাওয়ার মাঝে বেশ কয়েকবার মেঘের দিকে তাকিয়েছে, ভেবেই পাচ্ছে না হলো কি। কিন্তু মেঘ ভুল করেও একবার মুখ তুলে তাকায়নি। মেঘের হাবভাব দেখে মোজাম্মেল খান রেগে গেলেন। কঠিন স্বরে বললেন, পরীক্ষা যত কাছে আসছে তোমার অমনোযোগিতা ততই বাড়ছে। যা যা চাইতেছো সবই তোমাকে দেওয়া হচ্ছে, তারপরও তোমার পড়াশোনাতে এত অবহেলা। শুনলাম ইদানিং কোচিংয়েও যাচ্ছ না। অবশ্য যাবেই বা কিভাবে? যাই হোক, বাড়িতে অন্তত ঠিকমতো পড়াশোনা করো। আবির খাওয়া বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে। আবিরের অন্য হাত টেবিলের নিচে তানবীর চেপে ধরে রেখেছে। আবির প্লেটের খাবার শেষ করে সবার আগে উঠে গেছে। কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেছে। 1-1.5 ঘন্টা পর তানবীর মিমকে আর আদিকে ডেকে বলেছে রেডি হওয়ার জন্য, ঘুরতে নিয়ে যাবে। 2 ভাই বোন খুশিতে গদগদ হয়ে রেডি হতে চলে গেছে। জীবনে প্রথমবার বাইকে ঘুরতে যাচ্ছে। আবির আগে থেকে রেডি হয়েও সোফায় বসে আছে। শুক্রবার মানেই আবিরের পাঞ্জাবি পরার দিন। বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে সাদা রঙের প্যান্ট। বেলি ফুলের সুগন্ধযুক্ত তীব্র পারফিউম দিয়েছে গায়ে, সাথে একটা সুন্দর ডিজাইনিং ঘড়ি। চুলগুলো সুন্দর করে স্টাইল করেছে, যদিও হেলমেট পরলে চুল অগোছালো হবেই। আবির সোফায় বসে ফোন চাপতেছিল। তানবীরের পরনে পাঞ্জাবি আর লুঙ্গি। নামাজ থেকে এসে লুঙ্গি পরেছিল, এখনো তাই পরনে। প্যান্ট পরার সময়ও পাচ্ছে না ছেলেটা। সিঁড়ি দিয়ে নিচে নেমে আবির থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভাইয়া, বনু তো ঘুরতে যাবে না বলছে। সঙ্গে সঙ্গে আবির চোখ রাঙিয়ে তাকিয়েছে। তানবীর ঢোক গিলে ছোট করে বলল, আচ্ছা আমি রাজি করছি। আবার দ্রুত দৌড় দিল বোনের রুমের দিকে। মেঘকে বোঝাচ্ছে, কিন্তু মেঘ কিছুতেই রাজি হচ্ছে না। রাগে চিৎকার করছে, বললাম তো যাব না, তোমরা ঘুরে আসো, আমার ইচ্ছে নেই। তানবীর আবার নিচে আসছে।
আবিরকে কিছু বলার আগেই আবিরের তপ্ত দৃষ্টি দেখে ভয়ে আবার বোনকে রাজি করাতে গেছে। 4-5 বার উপর নিচ করতে করতে অবশেষে বোনকে রাজি করাতে সক্ষম হয়েছে। মেঘ রাজি হয়েছে শুনে আবির বাসা থেকে বেরিয়ে বাইকে বসে আছে। তানভীর সহ সবাই রেডি হয়ে বেরিয়েছে। তানভীর আবিরের কাছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে বলল, বনুকে রাজি করিয়ে এনেছি ঠিকই, কিন্তু তার শর্ত, সে তোমার বাইকে যাবে না। আবির অন্যদিকে মুখ করে কিরমির করে বলল, তোর বোন আমার সাথে না গেলে তোর খবর আছে। তানভীর মনে মনে বলছে, আল্লাহ তুমি আমায় উদ্ধার করো। দুই দিকে অগ্নিয়াগিরি, মাঝখানে আমি অসহায় এক বালতি পানি। কি করে সামলাবো এই দুই পাগল রে? তানভীর বাধ্য হয়ে মেঘকে বোঝাতে গেল। মেঘ মাত্রা অতিরিক্ত রেগে আছে। আজ তানভীরের কথা শোনা বা মানার কোনো ইচ্ছে তার নেই। আবির ভাইয়ের সাথে যাবে না মানে যাবেই না। তানভীর আবিরের দিকে তাকাতেই দেখলো আবির রাগে ফুঁসছে। তানভীর বিড়বিড় করে বলল, কি মুসিবতে পড়লাম আমি। কোনো কিছুতেই যখন বোনকে মানাতে পারছিল না, তখন তানভীর বলে উঠল, দেখ বনু, ভাইয়ার বাইকে একজনই বসতে পারবে, দুইজন বসলে রিস্ক হয়ে যাবে। আমার বাইকে দুজন বসা গেলেও দুজন মেয়ে বসা যাবে না। মিম জীবনে প্রথমবার বাইকে উঠবে, তোরা দুজন একসাথে বসলে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, তাই বলছি তুই ভাইয়ার সাথে যা। মেঘ এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, আমি এসব জানি না, আমি ওই বাইকে যাব না। তাহলে তোমরা ঘুরে আসো, আমি যাব না। তানভীর আতকে উঠে বলল, না তুই যাবি, প্লিজ, এটাই লাস্ট টাইম। এরপর থেকে আমি তোকে নিয়ে যাব। এবারের মতো ভাইয়ের সাথে চলে যা। কথা বলে তো ফেলেছে, কিন্তু ঘুরে ভাইয়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না, কারণ একথা শুনে নিশ্চিতভাবে আবিরের রাগ দ্বিগুণ বেড়েছে। আর ভাইয়ের রক্তবর্ণের চোখে চোখ রাখার ক্ষমতা তানভীরের নেই। সে তো বোনকে বোঝানোর জন্য কথা বলেছে, কিন্তু আবির তো এটা সহ্য করবে না। মেঘ শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে হাসল। বোনকে মানাতে পেরেছে, এতেই শুক্রিয়া। মেঘ আবিরের পেছনে বসেছে ঠিকই, কিন্তু মাঝখানে এক হাত ফাঁক রেখে। আবির উচ্চস্বরে বলে উঠল, তানভীর তোর বোনরে বল ধরে বসতে, না হয় রাস্তায় আধমরা হয়ে পড়ে থাকবে, তখন বোনের জন্য কাঁদিস না। আবির ভাইয়ের ভারী কণ্ঠের হুঙ্কার শুনে মেঘ সঙ্গে সঙ্গে আবির ভাইয়ের কাঁধ চেপে ধরে আবিরের কাছাকাছি এসে বসলো। আবির হেলমেটের আড়ালেই মৃদু হাসলো, তারপর বাইক স্টার্ট দিল। এদিকে তানভীর বিড়বিড় করে বলছে, আহারে, আমার বোনের কিছু হলে আমার আগে তো তুমিই মইরা যাবা। তানভীরও যথারীতি মিম আর আদিকে নিয়ে বাইক স্টার্ট দিল। 3 ঘন্টা ঘুরেছে, সবার পছন্দ মতো খাবার খেয়েছে, নাগরদোলায় উঠেছে, অথচ মেঘের মুখে হাসির ছিটে ফোঁটাও নেই। সে জড়বস্তুর ন্যায় আচরণ করছে। মেঘকে এতটা উদাসীন থাকতে দেখে আবিরেরই কষ্ট হচ্ছে। আবির তো চেয়েছিল মেঘের মনোযোগ যেন আবিরের থেকে কিছুটা সরে পড়াশোনায় যায়। সে তো কখনো চায় না তার অষ্টাদশী এভাবে মুখ গোমরা করে থাকুক। মিম, আদি আর তানভীরকে বাড়ি পাঠিয়ে আবির মেঘকে নিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা নির্জন রাস্তায় আসছে। রাস্তার পাশে অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্টের লাইটের আলো জ্বলছে। আবির বাইক থামিয়ে হেলমেট খুলে রাখলো, তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? নির্জন রাস্তায় আচমকা এমন প্রশ্নে মেঘ কিছুটা কেঁপে উঠেছে। কি বলবে সে? এই প্রশ্নের উত্তর মনের মধ্যে থাকলেও তা বলার মতো সাহস নেই মেঘের। সামান্য এক প্রশ্নে যে থাপ্পড় খেয়েছিল, আজ যদি বিয়ে নিয়ে কথা বলে তাহলে হয়তো এই নির্জন রাস্তায় মেরে ফেলে রেখে যাবে। এসব ভেবেই মেঘের শরীর কাঁপছে। পুনরায় প্রশ্ন করলো, তোর কি শরীর খারাপ লাগছে? মেঘ ঢুক গিলে আস্তে করে বলল, না, ঠিক আছি। আবির শক্ত কণ্ঠে শুধালো, তাহলে বল, তুই কি নিয়ে এত আপসেট? পরীক্ষা নিয়ে টেনশনে আছিস? মেঘের মনে অন্য চিন্তা থাকা সত্ত্বেও উপর নিচ মাথা নাড়ল। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো, অ্যাডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না, তোর কাজ পড়াশোনা করা, তুই শুধু তাই কর, আর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবি। কে কি বলল, কে কি করেছে, কে কি করছে, কোথায় কি হচ্ছে, এসব ভেবে মাথা নষ্ট করার প্রয়োজন নেই। তুই যদি কোথাও চান্স নাও পাস, তাতেও কেউ তোকে কিছু বলবে না, সেটা আমি দেখব, কিন্তু নিজেকে যাচাই করার আগে ভেঙে পড়বি না। মেঘ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির মেঘের দিকে তাকিয়ে আছে। দূর থেকে আসা ল্যাম্পপোস্টের আলো মেঘের গালে আর কপালের একপাশে পড়ছে। সেই আলোতে মেঘকে অসম্ভব সুন্দর লাগছে। মেঘের সম্পূর্ণ মুখ দেখতে আবির এক আঙ্গুলে মেঘের চিবুক উঠালো। আলোয় জলজল করে উঠল অষ্টাদশী চাঁদের ন্যায় মুখবিবর। আচমকা আবির ভাইয়ের আঙ্গুলের ছোঁয়াতে মেঘের দেহ কম্পিত হলো। আবির ভাইয়ের মুখের দিকে তাকালো মেঘ। বুকে জমে থাকা অভিমানরা যেন অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মনের সব কষ্ট উজাড় করে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে,
কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হচ্ছে এই পৃথিবীর বুকে মেঘের সামনে দাঁড়ানো ব্যক্তিটা মেঘের সবচেয়ে কাছের মানুষ। এই মানুষটা একান্তই মেঘের। আবির মেঘের চোখে চোখ রেখে তপ্ত স্বরে বলল, আমি বিশ্বাস করি আমার মেঘ এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। কথা শোনা মাত্র মেঘের মনে হচ্ছে মস্তিষ্কের নিউরনরা দিক বিদিক ছুটছে। মনে একটা কথা বারবার ঘুরছে, আমার মেঘ, আবির ভাই আমার মেঘ বলে সম্বোধন করেছেন। এটা ভাবতেই মেঘের সকল মন খারাপ এক মুহূর্তে পালিয়ে গেছে। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। মেঘের মুখের অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরও নিঃশব্দেই হাসল। মেঘের দিকে তাকিয়ে থেকে পুনরায় ধীর কণ্ঠে বলল, দিস ইজ মাই স্প্যারো, আই অলওয়েজ ওয়ান্ট টু সি ইউ লাইক দিস। মেঘ নিস্তব্ধ হয়ে চেয়ে আছে আবিরের দিকে। এই মানুষটাকে নিয়ে এত অভিমান, এত অভিযোগ, সামনে আসলে কেন এই অভিযোগ আর অভিমানরা পালিয়ে যায়? এত রাগ কেন দেখাতে পারি না ওনাকে? উনি যদি সত্যি সত্যি জান্নাত আপুকে পছন্দ করেন আর জান্নাত আপুও যদি ওনাকে পছন্দ করেন, তাহলে তো ওনাদের বিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে। তখন আমি কি করব? এই মানুষটার ছোট ছোট কথাতেই আমার সব রাগ গলে পানি হয়ে যায়। আবার নতুন করে ওনার প্রেমে হাবুডুবু খাই। উনি জান্নাত আপুকে বিয়ে করলে আমার কি হবে? তখনও কি ওনার প্রতি আমার এরকমই টান থাকবে, নাকি এখনের অনুভূতিগুলো তখন শুধুই স্মৃতি হয়ে থাকবে? এসব ভাবতে ভাবতে মেঘ ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ কান্না দেখে আবির কিছুটা অবাক হয়ে গেছে। কিছুই মাথায় ঢুকছে না। সে ভেবেছিল শুধু এমপির বাড়ির ঘটনা থেকেই মেঘের মন খারাপ, আর বাকিটা পড়াশোনা নিয়ে। কিন্তু এই মন খারাপের সবটা জুড়ে যে জান্নাত, এটা আবির বুঝতেও পারছে না। আবির কিছুক্ষণ সময় নিয়ে চুপচাপ মেঘের দিকে তাকিয়ে আছে। একবারের জন্য কান্না থামাতেও বলছে না। অনেক সময় কান্নার পর মেঘ আবিরের মুখের দিকে তাকালো। একটা মেয়ে এভাবে কাঁদছে, অথচ এই মানুষটা কিছু বলছেও না। এতক্ষণে তো অন্ততপক্ষে 4-5টা ধমক আর 2-1টা থাপ্পড় খাইয়ে ফেলতো। তাহলে আজ এত নিশ্চুপ কেন উনি? এটা ভেবেই মেঘ তাকিয়েছে। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আবির মুচকি মুচকি হাসছে। মেঘ তাকাতেই আবিরের হাসির মাত্রা বেড়ে গেছে। মেঘ কপাল কুঁচকে চেয়ে রইল। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। এই যে মরার মতো এতক্ষণ যাবৎ কাঁদছে, আর এই বেটাই কি সুন্দর হাসছে। মেঘের মেজাজ আবার খারাপ হয়ে যাচ্ছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আবিরের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, হাসছেন কেন? আবির হাসিটা একটু কমিয়ে উত্তর দিল, কাঁদলে তোকে অনেক বেশি সুন্দর লাগে তো তাই। মেঘ রাগী ভাব নিয়ে বলল, কাঁদলে আবার কাউকে সুন্দর লাগে নাকি? আর তাই বলে আপনি এভাবে হাসবেন? আবির মৃদু হেসে উত্তর দিল, আসলেই তোর বান্ধবীর থেকেও সুন্দর লাগছিল, তাই হাসি আটকাতে পারছিলাম না। মেঘ আঁতকে উঠে প্রশ্ন করলো, বান্ধবী মানে? আবির সশব্দে হেসে উত্তর দিল, ওই যে শেওড়া গাছে যে থাকে তোর বান্ধবীটা, ওইটার থেকেও তোকে সুন্দর লাগছিল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। এমনিতেই অন্ধকার হয়ে গেছে চারপাশ। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তা আলোকিত থাকলেও রাস্তার আশেপাশে বিশাল গাছের কালো ছায়া দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে 2 হাতে আবিরের শার্ট খামছে ধরে আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলেছে। মেঘকে ভয় দেখানোর একমাত্র অস্ত্র হচ্ছে ভূত পেতনি, আর কোনো কিছুতেই ভয় পায় না মেয়েটা। আবির এটা খুব ভালো করেই জানে, এজন্যই ইচ্ছে করে মেঘকে খোঁচায়। আবির মেঘের পিঠে হাত রাখতে গিয়েও হাত সরিয়ে নিয়েছে। মনের বিরুদ্ধে নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্টের সেটা আবির থেকে ভালো কেউ জানে না। আবিরেরও ইচ্ছে করে মেঘকে 2 হাতে জাপটে ধরতে, কিন্তু সব ইচ্ছে তো পূর্ণতা পায় না। আবির নিজেকে সংযত করে মুচকি হেসে প্রশ্ন করলো, এই যে তুই হুট করে মরাকানা জুড়ে দেশ, আবার হুট করে এই পাগলের মতো হাসতে থাকিস, তোর এমন আচরণেই মানুষ ভাববে তুই শেওড়াপাড়ায় থাকিস। মেঘ এখনো 2 হাতে শার্ট খামচে ধরে আছে। বেজা কণ্ঠে বলল, এসব কথা বলবেন না প্লিজ। আবির মৃদু হেসে উত্তর দিল, তাহলে তুই বল, কাঁদছিলি কেন? তোরে কে কি বলে যে তুই এভাবে কাঁদিস? এত আবেগ দিয়ে জীবন চলে না মেঘ। কে কি বলবে, কে কি বললো, কে কি করলো, কে কোথায় চান্স পেল, এসব ভেবে নিজেকে গুটিয়ে নিলে জীবনে কোনোদিন উন্নতি করতে পারবি না। নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে মাথা নিচু করে দাঁড়িয়েছে। আবির ছোট করে ধমক দিল, তাকা এদিকে। মেঘ 1 সেকেন্ডের মধ্যে আবিরের চোখের দিকে তাকালো। আবির ঢুক গিলে শক্ত কণ্ঠে বলল, তোকে অনেক বেশি শক্ত আর সাহসী হতে হবে। আশেপাশে তোকে কাঁদানোর জন্য হাজারো মানুষ থাকবে। তাদের কথায় তুই কেঁদেছিস মানে তারা জিতে গেল। এত সহজে অন্যকে জিতিয়ে দেওয়া কি ঠিক হবে? একটু থেমে পুনরায় বলল,
জীবনে যাই হোক, তবু নিজের মনোবল ভাঙতে দেওয়া যাবে না। এখনো অনেক সত্যির মুখোমুখি হওয়া বাকি। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, কি এমন সত্যি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, এখন তোর না জানলেও চলবে। দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে।